পদে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে ঠিক যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, ইতিমধ্যে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়া জুড়ে নানান তর্ক বিতর্ক রয়েছে, নানান আলোচনা রয়েছে। তার কিছু স্পষ্টীকরণ আমরা তুলে ধরার চেষ্টা করব, কেননা বিভিন্ন মহলে এই বিষয়গুলোকে নিয়ে নানান ভাবে কদর্য মন্তব্য করা হচ্ছে, কিন্তু কতটুকু সঠিক রয়েছে, তার পেছনে কি কি সত্যতা রয়েছে, সেগুলো জানার প্রয়োজন রয়েছে রাজ্যের জনগণের। এবং সেক্ষেত্রে আমরা আজ একেবারে পৌঁছে গেছি। আমাদের সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট রাজনৈতিকবিদ বলাই চলে, তার পাশাপাশি রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ এবং 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন রামপ্রসাদ পাল স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। নমস্কার, শুভ নববর্ষ। স্যার, আপনাকেও আমাদের পরিবারের পক্ষ থেকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। স্যার, প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি কেমন ভাবে দেখতে পাচ্ছেন? দেখেন, আমাদের ত্রিপুরায় বিগত প্রায় 7 বছর উপর হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলছে, এবং এই সরকার আসার পর থেকেই এই রাজ্যের মানুষ একটা রাজনৈতিক স্বস্তি পেয়েছে, যেটা দীর্ঘকাল মানুষ, এই রাজ্যের জনগণ একটা রাজনৈতিক যে একটা ভয়, একটা রাজনৈতিক সমস্যা বা রাজনৈতিক দলের দ্বারা বিভিন্ন রকমের যে চাপ সৃষ্টি, এবার চাঁদাবাজি বলুন, যে কোনো ধরনেরই সামাজিক অসামাজিক বিষয় বলুন, সবকিছুই একটা রাজনৈতিক হস্তক্ষেপ ছিল বিগত বলতে পারি আমরা দীর্ঘ 40 বছর এরকম একটা পরিস্থিতি ছিল এই রাজ্যে। সিপিএম এর দ্বারা দীর্ঘকাল ছিল, প্রায় 35 বছর, তার সাথে আছে কংগ্রেস পার্টিও। তো আজকে এই 2018-তে যেদিন থেকে এই রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে, সেদিন থেকে এই রাজ্যে একটা নতুন বাতাবরণ তৈরি হয়েছে, নতুন রাজনৈতিক দিগন্ত তৈরি হয়েছে। মানুষ একটা বিষয় বুঝতে পেরেছে যে আমরা যে রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলকে আমরা যেভাবে তোয়াক্কা করতে হতো বা তাদের কথাই শেষ কথা নেতাদের যে একটা ছিল, আসলে এটা ভুল, এটা সঠিক না। আমরা জনগণ, আমরা সরকার তৈরি করি, আমাদের ভোটের দ্বারা সরকার তৈরি হয়, আমরা নেতা নির্বাচিত করি। এখন আমাদের কথাই যদি সরকার না চলে, আমাদের জন্য যদি সরকার কাজ না করে, যিনি নেতা হবেন, যিনি নির্বাচিত হবেন, উনি যদি আমাদের জন্য চিন্তা ভাবনা না করেন, তাহলে সেটা অন্যায় এবং সেটাকে আমরা মানতে পারি না। কিন্তু সেটা পূর্বে কিন্তু ছিল না। এখন মানুষ সেটা বুঝতে পেরেছে যে সরকার আমরা তৈরি করি, জনগণের কথাই শেষ কথা, জনগণ যা চাইবে সরকার তাই করতে হবে। যত বড় নেতাই হোক আর যত বড় ব্যক্তি হোক, জনগণের চেয়ে উপরে নয়। এই বুদ্ধরা এখন আপনার ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে গেছে এবং ত্রিপুরাবাসী এখন সম্পূর্ণ সজাগ হয়ে কথা বলতে পারে। এই হচ্ছে এখন বর্তমান স্থিতি। স্যার, আমরা সবেমাত্র রাজ্য বিধানসভার যে অধিবেশন, সপ্তম অধিবেশন আমরা শেষ হতে দেখছি, এবং সেখানে দাঁড়িয়ে সেই বিধানসভার অধিবেশনকে নিয়ে নানান কথা রয়েছে। সেখানে বিরোধী পক্ষের একটা ভূমিকা বা বিরোধী পক্ষগুলির যে কথা রয়েছে, সেখানে তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছেন অধ্যক্ষ নাকি বিরোধীদের যিনি রয়েছেন অর্থাৎ স্পিকার, তাদেরকে কথা বলতেই দেনি যারা বিরোধী পক্ষ ছিলেন। তাছাড়াও যিনি ক্যাবিনেটের সদস্য রয়েছেন অর্থাৎ রতনলাল নাথ, যিনি রাজ্য ক্যাবিনেট মন্ত্রীও রয়েছেন, ওনার কিছু বক্তব্য দ্বারা নানান বিষয় আমরা দেখতে পাই যারা বিরোধী পক্ষ রয়েছে বা বিরোধী দলের যিনি মুখ্য সেখানে রয়েছেন অর্থাৎ এলওপি জিতেন্দ্র চৌধুরী, তিনিও বেশ কিছু বিষয় সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়া জুড়ে তুলে ধরেছিলেন এবং তিনি ওনার বিক্ষোভও প্রকাশ করেছিলেন। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন, কেননা আমরাও আপনাকেও সেখানে উপস্থিত থাকতে দেখেছিলাম, এই বিষয়ে কি বলবেন? দেখুন, জিতেন চৌধুরী এই কথাটা উল্লেখ করেছে, সেটা
আমরা দেখেছি, শুনেছি। কিন্তু আমি জিতেন চৌধুরীকে বলবো, ওনাদের যে 25 বছরের যে বিধানসভায় যে পরিস্থিতি ছিল, সেটা একবার উনি উল্লেখ করুক। কিভাবে বিরোধীদেরকে চাপিয়ে বা বিরোধীদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা তাদের কাজ করে নিত, বিরোধীদেরকে কথা বলতে দেওয়া হতো না। এখন আমরা যে ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে সরকার হয়েছে, আমরা জনগণকে যেইভাবে আমরা স্বাধীনতা দিয়েছি, ঠিক সেইভাবে আমরা বিরোধী দলকেও সেই রকম ভাবে ডেমোক্রেসি, তাদের সেই অধিকার আমরা দিয়েছি। বিরোধীরা বিরোধী কথা বলবে, বিরোধী যদি আমাদের সম্বন্ধে না বলতে পারে তাহলে আমরা কি করছি সেটাও আমরা বুঝতে পারবো না। এখন জিতেন চৌধুরী ওখানে আমি দেখেছি, আমি 7 বছর হয়েছে বিধানসভায় গিয়েছি। আমি প্রথমে বিরোধী দল নেতা হিসেবে পেয়েছিলাম মানিক সরকার, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনারও আমি দেখেছি বিরোধী নেতার যে আচরণ, যে গম্ভীরতা আমি দেখেছি। আর এখনো সিপিএম এর যিনি বিরোধী দল নেতা জিতেন চৌধুরী, অনেক পার্থক্য, অনেক রাত দিন পার্থক্য। মানিক সরকার উনি যখন ছিলেন বিরোধী দল নেতা হিসেবে আমাদের সাথে, একদিনও কেউ বলতে পারবে না যে আমরা মানিক সরকারের সাথে বা আমাদের ট্রেজারি বেঞ্চের সাথে কোনো প্রকার বড় কিছু ঘটনা, বিরোধীর ভূমিকা করবে, সরকার সরকারের ভূমিকা করবে, সেটা স্বাভাবিক। কিন্তু তার চেয়ে অতিরিক্ত কিছু হওয়া, ঘটনা হওয়া, সেটা কিন্তু হয়নি। কিন্তু এখন দেখছি প্রায় সময় বিরোধী যিনি দলের নেতা, ওনার যে আচরণ, ওনার যে কথাবার্তা, তো সেটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে তো আমরাও বিধানসভা চালাতে পারবো না। আমাদের তো একটা দায়িত্ব আছে, বিধানসভাকে শান্তিতে রাখা, সুশৃঙ্খল রাখা, কন্ট্রোল রাখা। কেউ যেন কোনো প্রকার তার আইনের বাইরে গিয়ে, তার ইখতিয়ারের বাইরে গিয়ে যাতে কোনো আচরণ না করে। তো সেই সব চিন্তা করে আমাদের মাননীয় স্পিকার সাহেব যেটা করণীয় সেটাই করেছে, এতে আপত্তির কি? এখন আমি বিরোধী হয়েছি, ট্রেজারি বেঞ্চ হয়েছে, এখন বিরোধী হিসেবে আমি যা ইচ্ছে তা কথা বলে নেব, ধমকাবো? আমি তো ওনার সাথেই ছিলাম না, আমার চেয়ার তো ওনার সাথেই। আমি দেখেছি একজন বিরোধী দল নেতা হিসেবে ওনার যে আচরণ থাকা, আমি দেখেছি সেটা মানে আমি পাশে বসে আমি দেখেছি যে আমি একটু বিরক্ত বোধ প্রকাশ করছিলাম। উনি কখনো কখনো হাত থেকে ফাইল, ওনার যে মোটা ফাইল, সেটা টেবিলের উপর একদম ছুঁড়ে ফেলছে, বিভিন্ন বড় বড় আওয়াজ হচ্ছে, কথা বলছে, মানে যে ধরনের ওয়ার্ডস ইউজ করছে, মানে সবকিছু মিলে এটা বিরোধী দলের আচরণ হতে পারে না। বিরোধীর হচ্ছে যে সরকারকে ভুল তুলে ধরা, সরকারকে সাজেশন দেওয়া, গুড সাজেশন দেওয়া, এবং সরকারের যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই সেইগুলি নিয়ে আলোচনা করবে। কিন্তু এখানে যদি সরকারকে ধমকিয়ে কথা বলে বা স্পিকারকে ধমকিয়ে কথা বলে, তাহলে স্পিকার কিছু বলবে না? উনি তো প্রায় সময় স্পিকারকে ধমকিয়ে কথা বলে। কিন্তু আমি তো মনে করি আমাদের স্পিকার উনি শান্ত বলে, অনেক অনেক সময় ওনাদের ধমকি এগুলি উনি অ্যাভয়েড করে চলে। যাই হোক, আমি এখানে আর বেশি কিছু বলছি না। আমি বলছি যে আমি যদি সঠিক থাকি, আমি যদি ঠিক থাকি তাহলে অবশ্যই আমারও বিরোধী যিনি আছে ওরাও ঠিক থাকবে। এখন আমি যদি উশৃঙ্খল হই, আমি নিজে উশৃঙ্খলে আরেকজনকে বলবো উনি শৃঙ্খল না উশৃঙ্খল, তাহলে সেটা ঠিক নয়। পরবর্তীতে আমরা যে বিষয়টা জানতে চাইবো যে ইতিমধ্যে আমরা দেখতে পাই যে রাজ্য সরকারের 2 বছর পূর্তি হয় এবং তাকে কেন্দ্র করে সাড়ম্বরের সহিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজ্যে, এবং এই বিষয়টিকে কেন্দ্র করে যিনি এলওপি রয়েছেন জিতেন্দ্র চৌধুরী, তিনি বলেন যে রাজ্যের 2 বছর পূর্তি হয়েছে রাজ্য সরকারের অবশ্যই, কিন্তু তাতে কোনো উন্নয়ন নেই। এ বিষয়ে কি বলবেন? দেখুন, এটা বিরোধীদের ভূমিকা। বিরোধী সবসময় সরকারের বিরুদ্ধে কথা বলে, এটাই স্বাভাবিক। সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা, এটাই তাদের কাজ। আর জিতেন বাবু
উনি ওনার ভূমিকা পালন করছেন, আমি ওনাকে বলবো না উনি কোনো অন্যায় করছেন, কিন্তু কথা হচ্ছে একটা লিমিটেড থাকা উচিত। অসত্য কথা আমি যদি আনলিমিটেড বলি তো জনগণ তার জবাব দেবে একদিন। আমি বলবো এগুলি জনগণ দেখছে, উনি দেখছে না, জনগণ তো দেখছে না। এখন যখন উনি দেখছে না, জনগণ দেখছে এই সরকার কি করছে, তাহলে সেটা তো জনগণই ওকে সময় মতো উপযুক্ত ব্যবস্থা করবে। তো সেখানে আমাদের বলে লাভ নেই। আমাদের কাজ হচ্ছে জনগণের কাজ করা, রাজ্যের উন্নত করা, জনগণ যেন কোনো বিষয়ে যেন তাদের সমস্যা না আসে, এই হচ্ছে বিষয়। আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আমরা প্রত্যেকেই জানি, এবং সেখানে রাজ্য কৃষক সভার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন অর্থাৎ পবিত্র কর, আমরা উনাকে বলতে দেখি যে রাজ্যের বর্তমান সরকার যে সরকার রয়েছে তারা কৃষকদের ক্ষেত্রে সুদূর প্রসারী নন। এটা আপনার মনে হয় কতটুকু সঠিক, যে কৃষকদের জন্য কি কোনো ভূমিকাই গ্রহণ করছে না রাজ্য সরকার? কি মনে করেন আপনি? আমি তো সেই বলছি, ওরা বিরোধী, ওরা সবসময় একটাই কাজ করবে, বিশেষ করে সিপিএম তো এগুলি করে না। ওরা নিজেরা কত পাপ করেছে সেটা বিচার করে না, অন্যরা কারা ভুল করেছে সেটা নিয়ে ওনারা গর্জে ওঠে। ওরা যে 35 বছরে যে পাপ করেছে সেই পাপের যে প্রায়শ্চিত্ত চলছে সেই যন্ত্রণা থেকে ওরা অনেক কিছু বলবে। সেখানে আমরা কেন কথা বলবো? এখানে আমাদের কথা বলার দরকার নেই। আমরা মনে করি সেটা জনগণ দেখছে, জনগণ এটাকে নিয়ে আলোচনা করছে, জনগণ সেটা যেইভাবে 18-তে জবাব দিয়েছে সেইভাবে 23-এ জবাব দিয়েছে, আগামী 28-ও সেইভাবেই জবাব দেবে। স্যার, এবারে আমরা একটি বিষয় জানতে চাইবো যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র নয়, পত্র পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার সামাজিক মাধ্যমে এসে বলা কিছু কথাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। কিছুদিন পূর্বে আমরা দেখতে পাই একটি মিডিয়া হাউসকে নিয়ে আপনি কিছুটা তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। আমরা একটু জানতে চাইবো, রাজ্যের জনগণ জানতে চায় যে গোটা বিষয়টি কি, এর সঠিক তথ্যটা একটু তুলে ধরবেন। প্রথম কথা হচ্ছে এই বিষয়ে এই মুহূর্তে কিছু বলাটা ঠিক নয়, কারণ এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা দেখছে, উনি ওটা নিয়ে যাতে এটা আর বেশি দূরে না গড়ায় সেই জন্য উনি নিজের দায়িত্ব নিয়েছে। সুতরাং সেখানে আমি কিছু বলবো না। আর যেটা বলেছেন কোনো মিডিয়া নিয়ে, আমি মিডিয়া নিয়ে কোনো কথা বলি না, এটা আপনারা বিষয়টাকে ভালো করে দেখুন। আমি একটা পেজ নিয়ে কথা বলেছিলাম, একটা পেজকে কেন্দ্র করে। এরকম পেজ আমারও আছে, আপনারও আছে, সকলেরই আছে। পেজ কোনো মিডিয়া হতে পারে না। সুতরাং কেউ যদি এটাকে ঘোলা জলে মাছ ধরতে চায়, কোনো প্রকার যদি তার ব্যক্তিগত আক্রোশকে সেখানে চালাতে চায়, তাহলে সেটা আমার দুর্ভাগ্য। এর বিষয়ে আমি আর কি বলবো? দুর্ভাগ্য হিসেবে ঘটনাটা ঘটেছে, আমার দুর্ভাগ্য ছিল বা আমার টাইম ফ্যাক্টর ছিল, সেটা ঘটে গেছে। এখন এটাকে সিএম দেখছে। স্যার, আর কতদিন রাজনীতি করবেন সেটা আপনি জানেন না, এমন একটা বক্তব্য ছিল আপনার, সেটা কি কারণে রাজ্যবাসী জানতে চায়। মানুষ হিসেবে এই প্রকৃতি সবাইকে চিরস্থায়ী হিসেবে রাখে না। আমরা প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছি, আবার প্রকৃতি আমাদেরকে একদিন বিদায় দিয়ে দিবে। আমি চিরস্থায়ী হিসেবে রাজনীতি কেউই করে নাই, আমি কোথা থেকে করব? এখন আমার শারীরিক অবস্থা ভালো, আমি রাজনীতি করছি। আগামী দিন আমার শারীরিক কতদিন ঠিক মতে চলবে, আমাকে আমার শরীর পারমিট দিবে রাজনীতি করার, সেটার উপর ডিপেন্ড করবে যে আমি আর কতদিন সঠিকভাবে রাজনীতি করতে পারবো। সেটা হচ্ছে কথা। এটাকে যদি অন্য লাইনে ঘুরিয়ে দেয়, তো আরেকটা বিষয়, এখানে ত্রিপুরা রাজ্যে কত বড় বড় ধার্মিক ব্যক্তি, বিশেষজ্ঞ ব্যক্তিরা রাজনীতি করে গেছে, আমরা দেখেছি। আজ তারা তো নেই, অনেকে আছে ঘরে বসে আছে। কারণ কি? তার যে শরীর, তার যে মানসিক শক্তি, সেগুলো এখন পারমিট দিচ্ছে না। তো আমি সেই ক্ষেত্রে থেকে আমি বলেছি যে জানি না কতদিন রাজনীতি করতে পারবো, অর্থাৎ আমার শরীরটা কতদিন রাজনীতি করার সেই সুযোগ করে দেবে তার উপর ভিত্তি করবে। সেটা হচ্ছে মূল বিষয়।
একটা বিষয় দেখতে পাই স্যার, কেননা আপনাদের এলাকারই যারা রয়েছেন তাদের মধ্যে একটা সেখানে ক্ষোভ দেখা গিয়েছিল, কেননা আপনার এলাকার জনগণরা আপনাকে হৃদয় সম্রাট বলেই জানেন, এবং সেখানে দাঁড়িয়ে হঠাৎই আপনার এমন একটা বক্তব্য, সেটা সবার মধ্যে চিন্তা জাগিয়ে দিয়েছিল। সে কারণেই জানতে চাওয়া। আমরা পরবর্তী যে বিষয়টা জানতে চাইবো স্যার, যে ইতিমধ্যেই আমরা দেখতে পাই যে সত্য বলতে এত কাঁপুনি কেন। আপনার একটি পোস্ট দেখতে পাই এবং সেখানে আপনি বলেন যে কার পয়সায় সত্যকে গিলে খাচ্ছেন। সেটা তুলে ধরার কি কারণ? আপনার সামাজিক মাধ্যমে আমরা এমন একটি পোস্ট দেখতে পেয়েছিলাম। সত্য বলতে আমি কি বলেছি আমি জানি না। সত্য বলতে এত কাঁপুনি কেন, আপনার পোস্ট টিপেছিল। হ্যাঁ, আমি একটা পোস্টে লেখা হয়তো ছিল, আমি জানি না। আমি যে পার্টিটা করছি, ভারতীয় জনতা পার্টি, তার যে মূল আদর্শ হচ্ছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ওনার একটা বাণী আছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। তো এইটা করতে গিয়ে ভয়ের কিসের আছে? ভয় থাকার কথা না, এটাই আমি বুঝিয়েছি। স্যার, আমরা কিছুদিন পূর্বে দেখতে পাই যে রাজ্যের একটি সেখানে হাসপাতাল, অর্থাৎ হাসপাতাল পাশাপাশি একটি মেডিকেল কলেজ, অর্থাৎ শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এবং সেখানে তাদের এশিয়ান রেকর্ড অফ বুকে তাদের যে নাম উঠেছিল, তাকে কেন্দ্র করে আপনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং সেখানে সেই উপস্থিত থেকে একটি বক্তব্য রাখাকে কেন্দ্র করে অনেক কিছু বলা হয়। সেখানে যদি আপনি আপনার স্পষ্টীকরণ বা আপনার তরফ থেকে কিছু একটা তুলে ধরতে চান, যে সেখানে আপনার বক্তব্যের পেছনে কি উদ্দেশ্য ছিল আর সেটাকে কিভাবে দর্শানো হয়েছে, সেটা যদি আপনি তুলে ধরেন। পেছনে কোনো উদ্দেশ্য থাকে না। রাজনীতিবিদদের যাদের পেছনে উদ্দেশ্য থাকে তারা পেছনেই থাকতে হবে। আমার উদ্দেশ্য সামনে। আমি যেখানে যখন যাই সেখানকার পরিস্থিতি পরিবেশ ভিত্তি করে কথা বলি। আমি ওখানে গিয়েছি, সেই দিন একটা মেডিকেল কলেজের একটা ভালো প্রোগ্রামে গিয়েছি, অনুষ্ঠানে গিয়েছি, দেখলাম এখানের পরিবেশ একটা আলাদা একটা পরিচিতি দিচ্ছে, যে যেখানে সারা দেশের ছেলেমেয়েরা তাদের ভাষায় যেখানে ফাংশন করছে, অনুষ্ঠান করছে, এই যে দেখেছি এইগুলি যার যার ভাষায়, মনে হচ্ছে একটা মিনি ভারত। তো সেটা দেখে সেখানকার মতোই কথা বলেছি, পরিবেশ অনুযায়ী কথা বলেছি। অর্থাৎ আমরা যারা মানে বিষয়টাকে না বুঝে না জেনে যারা আমরা অনেকে অজান্তে যারা ভুল করেছি, সেটা আমার বলার দরকার, আমি বলে দিয়েছি। এত আপত্তির কি? আমি তো কাউকে ইন্ডিকেট করে বলিনি বা কাউকে ছোট করার জন্য বলিনি। এটা আমার বিবেকে বলছে, আমি বলে দিয়েছি। এটা আমরা তো একটা বিবেক নিয়ে চলতে হয়, আমরা একটা আত্মার দ্বারা পরিচালিত। তো আমার আত্মা এগুলি, আমি কোথাও কাগজ লিখে আনিনি যে লিখে লিখে দেখেছি। আমি যে এটা বলবো সেটা আমি জানি না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমরা যেখানে যাই ভাষণ দেই, আমার মন থেকে, আমার বিবেক থেকে, আমার আত্মা থেকে পরিস্থিতি পরিবেশ অনুযায়ী যে কয়েকটা কথা বলা, সেটা আমি এখানে বলেছি। কাউকে ইন্ডিকেট করে নয়, কাউকে কোনো মনে আঘাত দেওয়ার জন্য নয়, এটা বলতে হয় বলে দিয়েছি, এতটুকুই। স্যার, রাজ্যে ওয়াকফ বিল নিয়ে শুধুমাত্র রাজ্যে নয়, রাজ্যের বাইরেও দেশে বিভিন্ন জায়গায় উত্তাল পরিস্থিতি রয়েছে। এই ওয়াকফ বিল সংশোধনী নিয়ে আমরা দেখতে পাই যে মৃত্যু ঘটে বেশ কিছু জনের। কি বলবেন, কিভাবে দেখতে পাচ্ছেন, এটা কতটুকু সুদূর প্রসারী এই সংশোধনী বিলটা রাজ্যের জন্য বা দেশের জন্য, একটু জানতে চাইবো। ওয়াকফ বোর্ডের যে বিষয়টা, এই বিষয়ে বিরোধীরা তারা তাদের ঘোড়া জলে মাছ ধরছে। তারা বিরোধী হিসাবে তারা এই পরিস্থিতি তৈরি করেছে। তারা মানুষকে, জনগণকে বিভ্রান্ত করছে, দেশবাসীকে বিভ্রান্ত করছে। ওয়াকফ বোর্ড কি আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য করেনি। এই ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত কোনো ব্যক্তির জন্য করেনি। এটা যদি করে থাকে দেশের স্বার্থে করেছে, দেশকে মজবুত করার স্বার্থে করেছে, দেশের সম্পত্তিকে সরকারের কাছে আনার কাজ করেছে। এটা ভারতের সরকারের সম্পত্তি। ওয়াকফ বোর্ড এটা পাকিস্তানের নয়, এটা পাকিস্তানের ভূমি নয়, এটা ভারতের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ভূমি নয়। ভূমি কার? এটা ভারত মায়ের ভূমি। তো
তো ভারত মায়ের ভূমি যদি ইলিগেল ভাবে কারোর কবজাতে পড়ে থাকে, কোনো এক সময় রাজনীতিবিদ দ্বারা চক্রান্ত করে, বিগত কালে যারা কেন্দ্রীয় সরকার যারা শাসন করেছিল কেন্দ্র সরকারে, তাদের ভুলের কারণে অনেক অঘটন ঘটেছে এই দেশের মধ্যে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই দেশের। এখন বর্তমান সরকার মাননীয় নরেন্দ্র মোদী এগুলি সংশোধন করছে। ওনাকে মানুষ ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে 3 বার। কেন? উনি ভারত মায়ের সেবা করবে, রাষ্ট্রের হিতে কাজ করবে, জনগণের স্বার্থে কাজ করবে, উনি সেটাই করছে। এখন বিরোধীরা বিরোধীর কাজ করছে, তারা অনেক কিছু বলেছে। 370 দ্বারা যখন উঠিয়েছিল তখন বলেছে এটা আবার পুনরায় চালু হবে। কোথায় পুনরায় চালু হয়েছে কি? এটা বলবে, কিছুদিন থাকবে, কারণ তাছাড়া তো বিরোধীদের কোনো আর খোরাকি নেই জনগণের কাছে যাওয়া। এখন একটা যারা ভারতীয় মুসলিম, যারা এই রাষ্ট্রের হিতে চিন্তা ভাবনা করে, তারাই এই বিলের পক্ষে আছে। কিন্তু যারা ভারতকে মান্যতা দিতে চায় না বা ভারতকে তারা ভারত ভূমি হিসেবে সম্মান দিতে চায় না, তাদেরই সমস্যা হচ্ছে। তো যাই হোক, এটা আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় সরকার, সেটা তো আমরা নিশ্চয়ই আমরা তার সমর্থনে আছি। এবং আমরা যারা আমাদের মুসলিম সমাজ ভাইয়েরা আছে, আমরা তাদেরকে বিষয়টা বোঝাচ্ছি যে ওয়াকফ বোর্ড কোনো মুসলিম সমাজের জন্য সেটা কোনো উপকারিতার সংস্থা নয়। এই যে ওয়াকফ বোর্ডের যে লক্ষ লক্ষ সম্পত্তি, একর সম্পত্তি আছে, এগুলি মুসলিম সমাজের কোনো উন্নয়নের স্বার্থে এগুলি নয়। এগুলি সেই সময়কাল থেকে যে জওহরলাল নেহরু যারা প্রথমে রাজনীতি করে গেছে, ইন্দিরা গান্ধী যখন করে গেছে, তাদের সময়কাল থেকে কিছু ব্যক্তিদের সেবা করার উদ্দেশ্য নিয়ে ওয়াকফ বোর্ডের এই ব্যবস্থা করেছিল। এবং সেই সময় থেকেই তাদেরই সেবা হচ্ছে, কোনো মুসলিম জাতির সেবা হচ্ছে না। আজকে যদি এইগুলি যদি সরকারের কাছে আসে, তাহলে এটা সত্যিকারই ভাবে, এরকম অনেক ঘটনা আছে, মুসলিমদের অনেক সম্পত্তি ওয়াকফ বোর্ডে নিয়ে গেছে, অথচ মালিক আছে। বেআইনি ভাবে যারা ওয়াকফ বোর্ডে যারা পরিচালনা করছে বা ওয়াকফ বোর্ড নিয়ে যারা সবসময় দাবিদার, তারা ইচ্ছে তাদের সমাজের যারা জমিদার, মুসলিম সমাজের যারা জমিদার, তাদের যদি দেখছে তাদের কাছে বেশি জমিন আছে, সেগুলিকে কিভাবে কবজা করবে, তারা বলতো সেগুলি নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে নিয়ে যেত। এগুলি হাজার হাজার কমপ্লেন আসছে, অনেকেই আজকাল বলছে যে সরকার নিয়েছে, কি হয়েছে, আমার সম্পত্তি ওয়াকফ বোর্ড নিয়ে গেছে, ওরা কেন নিয়েছে? তারা উল্টা প্রশ্ন করছে ওয়াকফ বোর্ড যারা নিয়ে পক্ষে নিয়ে কথা বলছে, কি অন্যায় ছিল। তো এগুলি দেখুন রাজনৈতিক পলিসি, তারা রাজনীতি করছে বিরোধীরা, কিন্তু এতে আশা করি কিছু যেটা সিদ্ধান্ত নিয়েছে এটা আমাদের দেশবাসীর স্বার্থে নিয়েছে, মুসলিম সমাজের স্বার্থে নিয়েছে এবং রাষ্ট্রের হিতেই সিদ্ধান্ত নিয়েছে। স্যার, ন্যাশনাল হেরাল্ড মামলা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, তাকে কেন্দ্র করে ইডির যে চার্জশিট তা কংগ্রেস নেত্রী এবং নেতা অর্থাৎ রাহুল গান্ধী এবং কংগ্রেসের যিনি সোনিয়া গান্ধী রয়েছে তাদেরকে পাঠানো হয়, এবং তাকে কেন্দ্র করে তাদের বক্তব্য অনুযায়ী যে মোদি কুছ নেই কর পাতে তো ইডি কো সামনে ভেজ দেতা হ্যায়। তো এই বিষয়কে কেন্দ্র করে আমরা রাজ্যেও বিভিন্ন জায়গায় কংগ্রেসের যারা রয়েছে নেতৃত্বরা বা কর্মীরা, তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন সংগঠিত করতে দেখছি। এই বিষয়ে কি বলবেন? না, মোদি যদিও এখন ইডি, যারা ইডির আওতায় আসে তাদের কাছে ইডি পাঠায়, ইডি যে কোনো ব্যক্তিকে পাঠাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। দীর্ঘকাল কংগ্রেস শাসন করেছে দেশকে, তারা লুটে পুটে খেয়েছে, তারা সরকারি সম্পত্তিকে কিভাবে গ্রাস করা যায় সেগুলি দীর্ঘকাল তারা করেছে, তাদের কাছে ক্ষমতা ছিল, সুযোগ ছিল, তারা করেছে। এখন এগুলি সামনে আসছে, এগুলি জনগণ আনছে সরকারের কাছে, জনগণ বলছে এগুলি দেখতে হবে, বিচার করতে হবে। এখন
হেরাল্ডের সম্পত্তি আমি বা এখান থেকে আমি টাকা ধার নিয়েছি, আবার টাকা ধার নিয়েছি আমি 100 টাকা, আমার কাছ থেকে 100 টাকা ধার নিয়ে আমি জমিন কিনেছি, বা আমার কাছ থেকে 100 টাকা ধার নিয়ে একজন ব্যক্তি জমিন কিনে আবার আমার কাছে 1000 টাকায় বিক্রি করছে, তাহলে এটা কি ইডি আসবে না এখানে? ব্যাপারটা কি? ডাল মে তো কুছ কালা হ্যায়, কুছ না কুছ তো হ্যায়। जो পয়সা 100 টাকা আমার, আবার আমাকে ও 1000 টাকা দিয়ে জমি বিক্রি হচ্ছে, এরকমই তো ব্যাপারটা না? সেখানে তো ইডি গিয়েছে, ইডি তো এমনিতে যায়নি। ওদের যদি আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার না হতো কেন্দ্রে, তাহলে আমার মনে হয় আরো কিছু হতো। আজকে যদি কংগ্রেস সরকার আসতো, আমাদের কোনো নেতাদের কোনো কলঙ্ক ওদের কাছে নেই, কোনো কেলেঙ্কারি নেই। ওদের নেতাদের প্রত্যেকেরই আমরা দেখেছি, নরসিমা রাও থেকে শুরু করে, মনমোহন সিং থেকে শুরু করে, বা তার আগেও যদি দেখি ইন্দিরা গান্ধীর সময়, ভারতবর্ষ একটা বিশ্বের কাছে একটা পরিচিতি ছিল একটা কেলেঙ্কারি দেশ হিসাবে, দুর্নীতিবাদ দেশ হিসাবে, যে এখানে মন্ত্রীরা চুরি করে। এটা একটা কমন ভাষা ছিল, মন্ত্রীরা চুরি করে, মিনিস্টাররা চুরি করে। তো আজকে সেখান থেকে দেশ মুক্তি পেয়েছে। এই ধরনের দেশের যে অপমানজনক যে শব্দ, আজকে বিদেশ থেকে আজ ভারতবর্ষ একটা মুক্তি পেয়েছে। এখন তারা এত কিছু হিস্টোরি করে এসছে বিগত কালে, এত কিছু কেলেঙ্কারি করে এসছে, এখন ইডি গেলে ইডির দোষ না? তারা যে কেলেঙ্কারি করেছিল, তো তাদের কোনো দোষ হবে না, বা তাদের ব্যাপারে কোনো বিচার হবে না? বিচার শুধু সাধারণ মানুষেরই হবে। তারা রাজনীতিবিদ বলে তাদের ব্যাপারে ইডি আসবে না? তো সেটাই হচ্ছে, ইডির কাছে সবাই সমান। এখন যদি আমাদের কোনো বড় নেতাও যদি সেটা করে, যদি কেউ সেই কমপ্লেন দেয় বা ইডির কাছে যদি সেই রকম এই কোনো নোট আসে বা কোনো কমপ্লেন আসে, অবশ্যই করবে। যদি ওনারা সঠিক থাকে, যদি ওনাদের কোনো প্রকার কোনো ইডি ইলিগেল কাজ না করে থাকে, ইডি কি করবে? কিছুই করতে পারবে না। ঘাবড়ানোর কি সমস্যা? ওনারা তো রবার্ট বার্টরা তো জমি কেলেঙ্কারির একজন প্রতীক। উনি বাইরে যে উনার হঠাৎ করে উনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কোথা থেকে এই টাকা? সিডি দেখবে না? ইডির কাজই তো এটা। রাতারাতি যে কোটি কোটি টাকার মালিক হয়, সে কিভাবে হয়? বৈধভাবে হয়েছে কিনা, লিগেল ভাবে হয়েছে কিনা, ইডির কাজটা এগুলি। যদি আমি বৈধভাবে পেপার দেখাই, ডকুমেন্টস দেখাই, আমি আমার যে ইনকাম হয়েছে সেটা যদি সঠিকভাবে দেখাতে পারে, তো ইডি কি করে আসবে? ইডি তো আসতে পারবে না, কিছুই করতে পারবে না। স্যার, একেবারে শেষ মুহূর্তে একটি বিষয় জানতে চাইবো যে রাজ্য বিজেপি দলের যে দলীয় সভাপতি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন চলছে এবং একে কেন্দ্র করে আমরা বহু বৈঠকও সংঘটিত হতে দেখছি। নিশ্চয়ই স্যার আপনাদের কাছে কিছুটা আলোচনার মাধ্যমেও খবর রয়েছে যে কে সভাপতি হিসাবে কাকে কেন্দ্র নির্বাচিত করতে চলেছে, কিছু কি জানেন আপনি? না না, দেখুন, এটা আমাদের দলীয় ব্যাপার নিয়ে আমাদের আলোচনা আমরা করব না, বিশেষ করে আমি তো করবই না। যেহেতু দল এখন সরকারে আছে, কেন্দ্র আছে, রাজ্য আছে, সারা দেশব্যাপী এখন ভারতীয় জনতা পার্টির প্রায় রাজ্যে সরকার চলছে, এবং ভারতবর্ষের একটা বিরাট মেজরিটি যারা রাজনীতি করে তারা এখন ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত। অনেক কোয়ালিটি লোক আসছে, অনেক বড় বড় পলিটিক্যাল লিডাররা এসছে, অনেক অ্যাঙ্গেল থেকে এসেছে, অনেক প্ল্যাটফর্ম থেকে লোক আসছে দেশের সেবা করার জন্য, রাষ্ট্রের হিতে কাজ করার জন্য, মোদির নেতৃত্বে কাজ করার জন্য। তো সুতরাং যেহেতু সংসার বা পরিবার বড় হয়েছে, তো একটা পরিবার যখন বড় হয় সেখানে একটা ডিসিশন নিতে একটু দেরি হয়। সুখী পরিবার হলে তো কোনো অসুবিধা নেই,
এখন সিপিএম হচ্ছে সুখী পরিবার, কংগ্রেস হচ্ছে সুখী পরিবার, তাদের ডিসিশন নিতে এখন সেই সমস্যা হচ্ছে না। এখন আমাদের পরিবার বড় হয়েছে, এখন পরিবারের মধ্যে আলোচনা করে সবাইকে নিয়েই কাজ করতে হবে, সেই জন্য একটু দেরি হচ্ছে, এতে কোনো সমস্যা হবে না এবং সঠিক সময়ে আপনারা জেনে যাবেন। স্যার, একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনি রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে এটাই বলছি বা বলতে চাই যে আমার রাজ্যবাসী যেন সুরক্ষিত থাকে, শান্তিতে থাকে, আমরা যেন সবাইকে নিয়ে চলতে পারি এবং রাজ্যবাসী সরকার বানিয়েছে, সরকার যেন জনগণের হিতে সবসময় কাজ করে এবং রাজ্যবাসীকে আমরা এটাই বলবো, এই সরকারকে আপনারা সমর্থন করে যাবেন, বিশ্বাস করে যাবেন, ভরসা করে যাবেন, এই সরকার আপনাদেরই থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত রাজ্যের যে বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। রাজ্যের সামাজিক মাধ্যম থেকে শুরু করে পত্রপত্রিকা থেকে শুরু করে রাজ্যে বিভিন্ন বিষয়ে যেগুলি আজকের দিনে দেশীয় এবং রাজনীতিতে অনেকটাই উত্তাল পরিস্থিতিতে রয়েছে সেগুলোর কিছুটা স্পষ্টীকরণ তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।